উপকাহিনীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। ওয়েলকাম ব্যাক। উপকাহিনীতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সৈয়দ নাবিদ উদ্দিন। আজকের গল্পটা একটু ভিন্ন, একটু রহস্যময়। বিষয় কালো জাদু। এটা কোনো গল্প নয়, বরং সত্য ঘটনার উপর ভিত্তি করে। কিছুদিন আগে আমি সিলেটে অফিস ট্যুরের জন্য গিয়েছিলাম। সেই সময় এক স্টুডেন্ট আমাকে একটি ঘটনা শেয়ার করে। আজ আমি সেই ঘটনাটি তিনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে বলার চেষ্টা করব। এখানে চরিত্রদের পরিচয় রক্ষার জন্য ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। আর আজকে আমার সঙ্গে আছেন প্রতিবারের মতন আবির ইমতিয়াজ, যিনি আবহ স্পেশাল এফেক্ট দিয়ে পুরো গল্পটিকে আরও জীবন্ত করে তুলেছেন। তাহলে আর দেরি না করে চলুন প্রবেশ করি সেই ভয়ের জগতে। আজকের উপকাহিনী কালো জাদুর ছায়া। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। খালা আজও এলেন না। রান্নাঘর ফাঁকা পড়ে আছে, চুলোর পাশে ঠান্ডা হাঁড়ি। তাকে বাদ দেওয়াও সাধ্য নেই। যেমন হাতের ছোঁয়ায় তিনি খাবারের প্রাণ ঢালেন, তেমন আর কেউ পারে না। কিছু বলতেও পারি না, ভয় হয় যদি একেবারেই আর না আসেন। এই শহরে যেন এক অদ্ভুত হিসাব চলে। দেশে বিয়ে করা যত সহজ, তার চেয়ে কঠিন একজন সত্যিকারের বুয়া খুঁজে পাওয়া। আমি নিপু আর আমার বন্ধু তুহিন। আমরা ঢাকাতেই একসাথে বড় হয়েছি। শৈশব থেকে পাশাপাশি হাঁটতে হাঁটতে ফ্রেন্ডশিপটা এমন হয়ে উঠেছে, মনে হয় রক্তের সম্পর্কের থেকেও গভীর। কলেজ শেষ হওয়ার পর আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সিলেটে যাই। আমার বন্ধু তুহিনও যায় আমার সাথে। আমরা একসাথে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভর্তি পরীক্ষা দিই। ভাগ্যের পরশ আমরা দুজনেই টিকে যাই। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আলাদা হব না। একই শহরে একই বিশ্ববিদ্যালয়ে আছি, তাহলে একই সাথে থাকব। হলের ভিড়, কোলাহল, নিয়মের বাঁধনে না গিয়ে আমরা ঠিক করলাম নিজেদের একটা আলাদা বাসা নিব। যেই কথা সেই কাজ। খুব একটা খোঁজাখুঁজি করতে হয়নি। বিশ্ববিদ্যালয়ের একেবারে কাছেই একটা ছোট্ট ফ্ল্যাট পেয়ে গেলাম। ভাড়াটাও ছিল একেবারেই অল্প। বাসাটা পেয়ে আমাদের আনন্দে মন ভরে উঠল। শুরুর দিনগুলো ছিল আলাদা রকম। রান্নার জন্য কোনো বুয়া তখন ছিল না, তাই আমরা বাইরেই খাওয়া দাওয়া সেরে নিতাম। সময়ের সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিলাম একটা ছুটা বুয়া রাখার জন্য। এতে আমাদের আর বাইরের হোটেলে খেতে হবে না। নিচতলা দারোয়ান চাচার মাধ্যমে আমরা এক ছুটা বুয়াও খোঁজ পেলাম। পরদিন সকালেই দারোয়ান চাচা তাকে নিয়ে এলো। আমরা তাকে খালা বলে ডাকতাম। মাঝবয়সী এক নারী। খালার 2 মেয়ে আছে, স্বামী নেই, কয়েক বছর আগে মারা গেছেন। খালার এক বিশেষত্ব ছিল, তিনি অসাধারণ রান্না করতে পারতেন। তার হাতের সবকিছুতেই এক ধরনের বাড়ির স্বাদ লেগে থাকত। অথচ আশ্চর্য ব্যাপার হলো, তিনি আসলে কখনোই ছুটা বুয়া ছিলেন না। সাধারণত এই ধরনের কাজ তার জীবনের অংশ ছিল না। কিন্তু সময় সবকিছু বদলে দেয়। খারাপ পরিস্থিতি, জীবনের দায়, সব মিলিয়ে তিনি বাধ্য হয়েছিলেন এই কাজ করতে। হয়তো এটাই তার টিকে থাকার উপায় হয়ে উঠেছিল। আমরা যখন তাকে পেলাম, মনে হলো তিনি শুধু আমাদের রান্নাঘর ভরাচ্ছেন না, আমাদের ছোট ঘরকেও আপন করে নিচ্ছেন। সব কিছুই ঠিকঠাক ছিল। খালার হাতের রান্না আমরা ভীষণ উপভোগ করতাম। ভাত, ডাল কিংবা তরকারি যাই বানাতেন না কেন, তার ভেতরে থাকতো মায়ের হাতের ছোঁয়ার মতো এক ধরনের মমতা। আমাদের খাওয়া দাওয়া কোনো চিন্তা থাকতো না। কিন্তু একদিন হঠাৎই সবকিছু বদলে গেল। সেদিন সকালবেলায় খালা আর এলেন না। ঘরটা নিঃশব্দ হয়ে রইল। রান্নাঘরে কোনো গন্ধ উঠল না। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো দেরি হচ্ছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও খালার দেখা মিলল না। আচ্ছা, তুই খেয়াল করছস খালা এখনো আসে নাই? আমিও ভাবতাছিলাম এখন খামোটা কি। আমি ফোন দিতাম, কিন্তু খালার নাম্বার তো আমার কাছে নাই। এখন চাচার কাছে জিজ্ঞাসা করলে মনে হয় ভালো হয়, কিন্তু তারও তো খুঁজে পাওয়া যাচ্ছে না।
আচ্ছা, হয়তো খালার আজকে কোনো কাজ ছিল, তাই মনে হয় আসতে পারে নাই। হ, হইতে পারে। তাহলে চল আজকে আমরা বাইরে খাই, কালকে খালা আসলে জিজ্ঞেস করবো না। ঠিক আছে, চল আজকে বাইরেই খাই। আমরা ওই দিন বাইরের খাবার সেরে নিই, কিন্তু এরপরের দিনেও একই সমস্যা হলো। খালা আসেননি, রান্নাঘর নিস্তব্ধ হয়ে পড়ে রইল। হাঁড়ি পাতিল যেন অপেক্ষা করছিল তার হাতের স্পর্শের জন্য। আমরা এবার সত্যি চিন্তায় পড়ে গেলাম। কি ব্যাপার, খালা এলেন না কেন? আমরা তো সবসময় সময় মতো টাকা পয়সা দিয়ে দিতাম, কখনো কোনো কমতি রাখিনি, তার প্রতি অসম্মানও করিনি। তাহলে হঠাৎ করে কেন এভাবে আসা বন্ধ করলেন? দিন পেরিয়ে যাচ্ছিল আর আমাদের অস্থিরতা বাড়ছিল। এভাবে কয়েকদিন খালা এলেন না। তখন আমি আর তুহিন ঠিক করলাম এভাবে আর চলতে পারে না, আমাদের অবশ্যই খালার বাসায় সন্ধান বের করতে হবে। দেখ, খালা আজকেও আসে নাই। হ, টানা 1 সপ্তাহ হয়ে গেছে, কেমনটা লাগে ক? আচ্ছা, তোর কি মনে হয় খালা কি আবার কাজ ছেড়ে দিল নাকি? হঠাৎ কেন ছাড়বে? আমাকে তো টাকা পয়সার কোনো ঝামেলা ছিল না। তা ঠিক বলছোস, টাকা পয়সা তো ঠিক মতন সময় মতনই তো আমরা দিতাম। উল্টা আমরা খালার আরো কত সম্মান করতাম। তাইলে খালায়ও তো আবার অন্য জায়গায় কাজ পাইছেন কি দেখ। কিন্তু অ্যাটলিস্ট বইলা যাইতো, এমন হুট করে তো কেউ চলে যায় না। না, আরেকটা জিনিস হইতে পারে যে খালা হয়তো অসুস্থতায় ভুগতেছেন সম্ভবত। হ, এটাও হইতে পারে। আবার খালার তো দীক্ষা মনে হইতো না সে তার শরীরটা খুব ভালো। কিন্তু যদি সত্যি অসুস্থ হয় তাহলে আমাদের কাছে এটার খবরটা থাকবে না কেন? কারণ আমার কাছে তো খালার নাম্বারও নাই। না, তা ঠিক বলছোস। আচ্ছা, পারিবারিক সমস্যাও তো হইতে পারে। আচ্ছা শুন, ভাবতেছি আমি দারোয়ান চাচার কাছে যাই একটু জিজ্ঞেস করে আসি। হ, ঠিক কইছস, ওনার কাছে হয়তো ওর ঠিকানা পাওয়া যাইতে পারে। মানে তুই বুঝছস তো, খালার এভাবে আসা বন্ধ করা কিন্তু এটা কিন্তু কোনো স্বাভাবিক জিনিস হইতে পারে না কিন্তু। একদমই না, আমারও কিছু একটা মনে হইতেছে। আমরা দারোয়ান চাচার থেকে শুরু করে নানা সূত্র ঘেটে খালার বাসার খোঁজ করছিলাম। ব্যাপারটা সহজ ছিল না। খালার বাসা যেন অচেনা অন্ধকারে ঢাকা। অনেক প্রশ্ন, অনেক ঘুরপাক খাওয়া কথার ভেতর দিয়ে অবশেষে ঠিকানাটা পেয়ে গেলাম। একদিন বিকেলে আমরা দুজন বেরিয়ে পড়লাম। ঘরে ঢুকতেই দেখি খালা অচেতন হয়ে শুয়ে আছেন বিছানায়। মুখে কোনো কথা নেই, চোখ আধখোলা, শরীর নিস্তেজ। রান্নাঘরের সেই প্রাণোচ্ছল মানুষটা হঠাৎ এভাবে নিথর হয়ে পড়ে আছেন। আমাদের বুকটা কেঁপে উঠল। আমরা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। তখন খালার বড় মেয়ে এগিয়ে এলো। সেই আমাদের পুরো ঘটনার কথা জানালো। আপনারা হয়তো জানেন না, মা কিছুদিন আগেও ঠিক ছিলেন, রান্না করতেন, আমাদের সাথে গল্প করতেন। সেদিন দুপুরে মা রান্নাঘরে ছিলেন, হঠাৎ কাঁপতে কাঁপতে বসা পড়লেন। আমরা দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা তোমার? আমার গলায় বড় একটা কাঁটা ঢুকছে। আমরা ভয় পাইয়া যাই, ভেবেছিলাম হয়তো মাছের কাঁটা বা কিছু আটকে গেছে। কিন্তু তারপর থেকে শুধু হাত তুলে গলার দিকে ইশারা করতেন। আমরা দেরি না কইরাই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার গলা পরীক্ষা করলেন, তারপর একের পর এক টেস্ট করলেন। আশ্চর্যের ব্যাপার, ডাক্তার বললেন মায়ের গলায় কোনো কাটা নেই, কোনো ক্ষতও নাই। কয়েকদিন ধরে আমরাও চেষ্টা করছি, 1 ডাক্তার 2 ডাক্তার, কেউই সঠিক কিছু করতে পারলেন না। মা প্রতিদিন নিঃস্ব হয়ে শুয়ে থাকেন। আপনারা তো জানেন মা কেমন, অথচ এখন তিনি এভাবে নিঃশব্দ পড়ে আছেন। আমরা কিছুই করতে পারছি না। সত্যি বলতে কি, আমি আর আমার ছোট বোন খুবই ভয় পাচ্ছি। যদি কোনো গুরুতর রোগ হয়, যদি আমরা আসল কারণটা খুঁজে না পাই। প্রতিদিন মাকে এভাবে দেখলে মনে হয় আমরা অসহায় হয়ে যাচ্ছি। আমি আর তুহিন ঠিক করলাম খালাকে বড় ডাক্তার দেখাতে হবে। তাই আমরা তাকে নিয়ে শহরে ভালো একটা হাসপাতালে গেলাম। ডাক্তার গলা পরীক্ষা করলেন, কিছু টেস্ট দিলেন। শেষে বললেন গলায় কোনো কাটা নেই, সব কিছুই স্বাভাবিক। তিনি কিছু ওষুধ লিখে দিলেন, কিন্তু সেগুলো খাওয়ানোর পরও কোনো লাভ হলো না। আর আমাদের কোনো সন্দেহই রইল না
এ শুধু রোগ নয়, এর ভিতরে আরও গভীর কিছু লুকিয়ে আছে। আমরা দুজনই বুঝলাম এখানে বিজ্ঞান দিয়ে কিছু হবে না, এখন ভরসা করতে হবে অন্য পথে। আমি আর আমার বন্ধু তুহিন সিদ্ধান্ত নিলাম একজন হুজুর খুঁজে বের করতে হবে। কিন্তু হুজুরও তো সবার নয়, সঠিক জনকে পাওয়া সহজ নয়। আমরা পরিচিত অপরিচিত সব জায়গায় খোঁজ করতে লাগলাম। দিন কেটে গেল, তবু সঠিক কাউকে পেলাম না। অবশেষে একদিন পর খবর এলো একজন আছেন, তিনি নাকি বহুদিন ধরে মানুষকে অদ্ভুত সব বিপদ থেকে মুক্তি দেন। কুফরি কালাম, কালা জাদু, অজানা ব্যাধি, এসবের সাথেই তিনি চিকিৎসা দিয়ে থাকেন। আমরা আর দেরি করলাম না, হুজুরকে নিয়ে সরাসরি খালার বাসায় পৌঁছে গেলাম। হুজুর ঘরে প্রবেশ করে জিজ্ঞেস করলেন, আপনাদের ঘরে ঢুকেই মনে হইতেছিল আপনাদের আগে কোথাও দেখছি, সঠিক বলতে পারতেছি না, তবে মনে হইতেছে চেনা চেনা। হুজুর, আমরা আসলে এই এলাকায় নতুন না, ছোটবেলা থেকে এখানে বড় হইছি, হয়তো কোনো সময় আপনার সামনে আসছি। আচ্ছা, আপনার আব্বা কি এখানকার ব্যবসায়ী ছিলেন? আমার তো মনে হইতেছে ওনারে সেই সূত্রেই চিনছি। সি হুজুর, ঠিক কইছেন, আমার বাবা ব্যবসা করতেন। তা কিসের ব্যবসা করতেন তিনি? আমার যতদূর মনে পড়ে গার্মেন্টসের সাথে উনি জড়িত ছিলেন। হুজুর, আমাদের ছোট্ট একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, বেশি একটা বড় না, তবে ভালাই চলতো। মূলত আমরা যাবতীয় পোশাক তৈরি করতাম। আচ্ছা, ঠিকই চিনছি তাহলে। আপনার আব্বারে দু একবার দেখছি, ব্যবসার কাজে আসা যাওয়া করতেন মনে হয়। উনি তো এখন আর বাচ্চা নাই, তাই না? হুজুর, প্রায় 5 বছর হইল বাবা মারা গেছেন। হঠাৎ হার্ট অ্যাটাকে চইলা গেলেন। তখন থেকেই মাই আমগো দুজনের লয়া লড়াই করছেন। আল্লাহ রহম করুন। এত দায়িত্ব, তার উপর সংসারের চাপ, আপনার মা নিশ্চয়ই অনেক কষ্টে আছেন। ঠিক কইছেন হুজুর, মা আসলে কখনো সুডাবুয়ার কাজ করতেন না, কিন্তু বাবার মৃত্যুর পর সংসার চালানোর লেগা বাধ্য হইয়া এইসব কাজে নামতে হইছে। বুঝবার পারছি, সংসারের চাপে মানুষের এমন কামও করতে হয় তা কেউ কল্পনাও করে না। তবে আল্লাহ সব দেখেন, ধৈর্য ধরলে উপায় ঠিকই বাইর হয়। আমরা তো চেষ্টা করছি, কিন্তু এখন যে মায়ের এই অবস্থাটা হইল, একবারের কোনো শব্দ করতে পারতেছে না, ডাক্তাররাও কোনো সমাধান দিতে পারছে না। আমরা বুঝতেই পারতাছি না কি করব। তাই তো দেখতেছি, এটা সাধারণ অসুখের মতো মনে হইতেছে না। কখনো কখনো মানুষের উপর কালো জাদুর প্রভাব পড়ে, যা ডাক্তারগর চোখে পড়ে না। আচ্ছা, এখন আপনার মায়ের অবস্থা ভালো করে দেখি, কি সমস্যা। 2 দিন ধরে হুজুর খালাকে পর্যবেক্ষণ করলেন। ঘরের এক কোণায় তিনি বসে থাকতেন, কখনো কোরআনের আয়াত পড়তেন। তার সহযোগী হিসেবে ছাত্ররা তার সঙ্গে ছিলেন। ঘরের বাতাসে একটা ভারী টান তৈরি হয়েছিল। তুহিন আর আমি চুপচাপ সব দেখছিলাম। 2য় দিনের শেষে হুজুর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, চোখে অদ্ভুত এক গম্ভীরতা। আপনাগর একটা কথা কওয়া লাগবো, বিষয়টা খুবই গুরুতর। কি হয়েছে হুজুর? আপনার মায়ের উপর কালো জাদু করা হয়েছে, খুবই খারাপ, বাজে ধরনের কালো জাদু। কালা জাদু? কে করছে এমন? সেইটা এখন কইতে পারবো না। আমার প্রথম কাজ হইল কাঁটাটা বাইর করা। এটা কোনো সাধারণ কাঁটা নয়, এটা মরণবান। মরণবান মানে? মা কি বাঁচবো না হুজুর? কালো জাদুর এই কাঁটাটা যদি বাইর না করা যায়, মৃত্যু অনিবার্য। সময় খুবই কম। আমারে এখনই কিছু একটা তরিকা বাইর করতে দেব। 3 দিন সময় লাগতে পারে। আমি 3 দিন দোয়া খায়ের করব। আমার ছাত্ররাও থাকবে আমার সাথে। প্রথম 3 দিন আমি শুধু পর্যবেক্ষণ আর দোয়া কইরা যাব। এরপর রুকায়া কার্যক্রম করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। কিন্তু কাঁটাটা বাইর করতে পারলে নিশ্চিত সফল হব। আপনারা ভয় পায়েন না, ধৈর্য ধরেন। আল্লাহ চাইলে কোনো জাদু স্থায়ী হয় না।
হুজুর তার কথা মতো কাজ শুরু করলেন। শেষ দিনের রুকায়া শুরু করলেন। ঘরের ভেতর তখন এক অদ্ভুত ভারী নীরবতা। হুজুর আর তার ছাত্ররা একসাথে দোয়া পড়ছিলেন। খালা প্রথমে হালকা কাশতে লাগলেন, তারপর আচমকা গলা চেপে ধরলেন দু হাতে। তার চোখ বড় হয়ে উঠল, ঠোঁট কাঁপছিল, বুক ধরফর করছিল ভীষণভাবে। আমরা এগোতে চাইলাম, কিন্তু হুজুর হাত তুলিয়ে থামিয়ে দিলেন। এরপরে শুরু হলো ভয়ঙ্কর দৃশ্য। খালার মুখ দিয়ে রক্ত উগরে বেরোতে লাগলো। লাল রঙের সেই স্রোত গড়িয়ে পড়ছিল বিছানার চাদরে। চাদর মুহূর্তেই রক্তে ভিজে উঠল। আমরা কেউই চিৎকার করতে পারলাম না, শুধু নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিলাম। খালা যেন প্রাণপণ কিছু বের করে আনতে চাইছিলেন। বুক ধরফর করতে করতে তিনি হঠাৎ প্রবল বমি করলেন। বমির সাথে প্রচুর রক্ত বের হচ্ছিল। আর তখনই গলার ভেতর থেকে ভয়ঙ্কর দৃশ্যের মতো একটা লম্বা মোটা কাঁটা বেরিয়ে এলো, প্রায় 7 ইঞ্চি লম্বা, রক্ত মাখা। ভয়ে আমাদের সবার লোম দাঁড়িয়ে যায়। মানুষের শরীর ভেতর থেকে এমন কিছু বের হতে পারে, এটা যেন স্বাভাবিক কোনো ঘটনা নয়, অমানবিক কিছু। খালার চোখ আধ খোলা, মুখ রক্তে ভেজা। তিনি নিস্তব্ধ হয়ে শুয়ে আছেন। ঘরের বাতাস ভারী হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল আমরা সবাই শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছি। হুজুর ধীরে ধীরে কাটার দিকে তাকালেন, তারপর গভীর কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, আপদ কাইটা গেছে। রক্তের গন্ধ, কাটার দৃশ্য আর খালার নিস্তব্ধ দেহ সব মিলে যেন মনে হচ্ছিল আমরা এক অচেনা অন্ধকার জগতের সামনে দাঁড়িয়ে আছি। খালা এখন একদম স্বাভাবিক। তিনি এখন ধীরে ধীরে কথা বলতে পারেন। সবকিছু শেষ হওয়ার পর হুজুর পুরো ঘটনা বলতে লাগলেন। তার ভাষ্যমতে, এই সব কিছুর সূত্রপাত আপনার আব্বারে ঘিরা। যখন আপনারা ধনী ও প্রভাবশালী আছিলেন, তখন আপনার আব্বার দিকের 2 জন আত্মীয় আপনাদের ব্যবসার ওপর বদনজর দেয়। তারা প্রথমে আপনার আব্বার ফ্যাক্টরি নষ্ট করার জন্য জাদু করে, যাতে আপনার কাজ বন্ধ হয়ে যায়, সচ্ছলতা ভাঙ্গা পড়ে। প্রথমে তারা ব্যবসা বন্ধ করতে চাইছিল, কিন্তু তাতেও শান্তি পায় নাই। এরপর আপনার আব্বারে মরণবান করে, যেন তিনি একেবারে শেষ হয়ে যান। আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন, তিনি কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিলেন। হুজুর, বাবা একদিন হঠাৎই অসুস্থ হইয়া গেলেন। ডাক্তাররাও কিছু কইতে পারলেন না। এইটাই সেই মরণবান আপনার আব্বারে ধীরে ধীরে শেষ করে দিয়েছে। কারণ আপনাদের এই সচ্ছলতা, এই শান্তি তাদের সহ্য হইতেছিল না। এখানেই ওরা থামে নাই। আপনার মা একা হয়ে গেলেন, তবুও কাজ করে গেছিলেন, সেটাও তারা মানতে পারে নাই। তাই এবার তারা আপনার মারেও শেষ করে দিতে চেয়েছে। তারা আপনার মারে জিন চালান করে স্বপ্নের মধ্যে তার গলার ভিতর কাঁটা ঢুকাইয়া দেয়। আপনার মা এটাই শেষ স্মরণ করছিলেন। তারা এর জন্য জঘন্য কুফুরির মাধ্যমে আপনার মারে শেষ করে দিতে চাইছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি সময় মতো এর প্রতিকার করছি। এই কাঁটাটা যদি বাইর না হইতো, আপনার মা বাচ্চা থাকতেন না। হুজুর কথা শেষ করলেন। ঘরের ভিতর তখন শুধু বাতাসের শব্দ। চারপাশে এক অদ্ভুত ভারী নীরবতা নেমে এলো। আমরা কেউ কথা বলতে পারছিলাম না। মনে হচ্ছিল নিজের চোখে মানুষের অন্ধকার দিকটা দেখছি, যেখানে ঈর্ষা, হিংসা আর ক্ষমতার লোভ মানুষকে পশুত্বেরও নিচে নামিয়ে দেয়। খালার থেকে আমরা হুজুরের কথার সঙ্গে হুবহু মিল পেলাম। তুহিন চুপচাপ তাকিয়েছিল, চোখে ভয় আর অবিশ্বাস মিলেমিশে এক অদ্ভুত শূন্যতা। খালার মেয়ে নিঃশব্দে কাঁদছিল। আসলে মানুষের ভেতরে অন্ধকারই আসল ভয়। ভূতপ্রেত নয়, ভয়ঙ্কর সেই মানুষ যে হাসি মুখে পাশে বসে থেকেও আপনার পতনের কামনা করে, যে আপনার ঘর ভাঙতে পারে, আপনার পরিবার ধ্বংস করতে পারে, অথচ তার মুখে থাকে স্বজনের হাসি। শেষে শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, যখন মানুষ ঈর্ষাকে ভালোবাসার জায়গায় বসায়, তখন সেখানেই শুরু হয় সত্যিকারের অন্ধকার। এই অন্ধকারটা চোখে দেখা যায় না, তবে ধীরে ধীরে ঘরের আলো খেয়ে ফেলে, হৃদয়ের ভেতর জমে ওঠে।
একসময় সেটা মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে নিজেরই প্রতিচ্ছবি চিনতে ভয় লাগে। মানুষের ঈর্ষা ঠিক আগুনের মতো, যাকে সে জ্বালায় শেষমেশ তাকে পুড়িয়েই ফেলে। তখন বোঝা যায় জাদু, মন্ত্র বা ভূত নয়, সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুটা লুকিয়ে আছে মানুষের মনেই। আর সেই মনটাই যখন ভালোবাসা ভুলে ঘৃণায় ভরে যায়, তখন পৃথিবীর সব আলো ম্লান হয়ে যায়, শুধু থেকে যায় এক গভীর শীতল অন্ধকার। এই ছিল আজকের উপকাহিনীর কালো জাদুর ছায়া। নিপুণের কণ্ঠে ছিলেন সৈয়দ নাবিদ উদ্দিন, তুহিনের কণ্ঠে ছিলেন ইয়ামিন, খালার মেয়ের কণ্ঠে ছিলেন ইউসরা ইসলাম, হুজুরের কণ্ঠে ছিলেন শাহ নাইয়ান আকরাম, স্ক্রিপ্ট রাইটিং সহযোগিতায় ছিলেন এসকে শাফিন হোসেন, পোস্টার ডিজাইন এবং আবহ স্পেশাল এফেক্ট করেছেন আবির ইমতিয়াজ। গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমি সৈয়দ নাবিদ উদ্দিন। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আপনারা কী ধরনের গল্প চান সেটা চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী উপকাহিনীতে। শুভরাত্রি।